আইএমএফ এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি নিয়ে ধোঁয়াশা। নিষ্পত্তি করতে চলতি মাসেই ওয়াশিংটনে বৈঠক। যোগ দেবেন অর্থ উপদেষ্টা। বাজেট উপস্থাপনের পর জুনেই অর্থ ছাড়ের আশা। ভারত থেকে সুতা আমদানি বন্ধ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। দেশীয় শিল্প সুরক্ষায় বাড়বে উৎপাদন সক্ষমতা, বলছে বিটিএমএ। তৈরি পোশাক শিল্পের ক্ষতির শঙ্কা দেখছে বিকেএমএ। ইতালিয়ার কথা বলে আমাদের লিবিয়া নিয়ে আমাদের বাইরে এই পরিমাণ মাফিয়া দিয়ে মারধর করছে। 51 লাখ টাকা আমার কাছে নিয়েছে। বড় খোলা মারিয়ে লাগবে, আমাকে ধরে নিয়ে যাবে, এটা করবে সেটা করবে। ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় আটকে নির্যাতন, লাখ লাখ টাকা মুক্তিপণ আদায়। খোঁজ নেই শিবচরের অর্ধশত যুবকের। হোতা জামিনে বেরিয়ে ভুক্তভোগীদের নামে মামলা দেয় আতঙ্ক। মশার কোনো ওষুধ ছিটাতে দেখি না। আমরা যে কারো কাছে দুঃখ দুর্দশার কথা বলবো, সেখানেও আমাদের কোনো পথ নেই। দিনে রাতে মশার উপদ্রবে নাজেহাল গাজীপুরবাসী। দীর্ঘদিন ধরে নেই নিধন কার্যক্রম। 2 বছরে 9 কোটি খরচ হলেও ফলাফল শূন্য। ওষুধ কেনাকাটায় দুর্নীতি অনুসন্ধানে দুদক। কালের সাক্ষী ইদ্রাকপুর কেল্লা তৈরি করা হয় ঢাকার সুরক্ষা আর ভিনদেশি জলদস্যুদের ঠেকাতে। অযত্নে হুমকির মুখে 365 বছর আগের স্থাপত্য। জাদুঘর হলেও জনপ্রিয় করার উদ্যোগ নেই। সকালের সময় সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। ৭১-এ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ। এছাড়া স্বাধীনতা পূর্ব সম্পদ হিসেবে $420 কোটি ফেরত চেয়েছে ঢাকা। এ নিয়ে ইসলামাবাদ আলোচনায় রাজি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দুই দেশের সচিব। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গেও বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বিস্তারিত জুম্মান সাদিক জ্যাভলিনের প্রতিবেদনে। ইসলামাবাদ থেকে ঢাকা, মাঝে 1.5 দশকের ব্যবধান। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব। দুদেশের স্থবির সম্পর্ককে এগিয়ে নিতে আলোচনা হয়েছে বিস্তর। গুরুত্ব পেয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি। এছাড়াও আলোচনার টেবিলে ছিল যোগাযোগ, পরিবহন, শিক্ষা ও কৃষিসহ অন্যান্য ইস্যু। তবে নড়বড়ে সম্পর্ককে মজবুত ভিত্তির ওপর দাঁড় করাতে চাইলে আগে নিষ্পত্তি করতে হবে অমীমাংসিত অতীত। ইসলামাবাদকে স্পষ্ট বার্তা ঢাকার। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ের যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে, সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসল প্রয়োজন। ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি অবিভক্ত পাকিস্তানের হিস্সা হিসেবে প্রাপ্য $4.2 বিলিয়ন ফেরতের বিষয়টি আলোচনায় তুলেছে বাংলাদেশ। ক্ষমা চাওয়ার নিয়ে যে কৌশল, দেখেন, আমরা আমাদের দিক থেকে আমাদের অবস্থানটা তুলে ধরেছি এবং কূটনীতির কাজটাই হচ্ছে যে আমাদের অবস্থানটাকে তুলে ধরে সেটা নিয়ে এগিয়ে যাওয়া। এখানে বিষয়টা এরকম না যে আমি তোলার পরে তারা সেটাকে আলোচনার মধ্যে রাখতে চান নাই। তারা বলেছেন যে তারা এ নিয়ে ভবিষ্যতে আলোচনা অব্যাহত রাখতে চান। ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন বাংলাদেশের, তার একটা হিসাব অনুযায়ী $4,000 মিলিয়ন আর আরেকটা হিসেবে বলা আছে $4.32 বিলিয়ন। আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি। এটা একটা। আরেকটা হচ্ছে যে 1970 সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়, সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং এজেন্সি $200 মিলিয়ন সমপরিমাণ অর্থ দান করেছিল। সেটারও আমরা এই বৈঠকে হিস্সা দিয়েছি। তবে সম্পর্কের গভীরতা কতটুকু হবে তা এখনও নির্ভর করছে পাকিস্তানের ওপরই। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর মন্ত্রণালয় থেকে বের হওয়ার আগে গণমাধ্যমে বলা নাইস শব্দটা অবশ্য ইতিবাচক কিছুর ইঙ্গিতই দিচ্ছে। ভেরি নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতে যমুনায় যান আমনা বালুচ। এ সময় নানা প্রতিবন্ধকতা থাকলেও তা উতরে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে বাণিজ্যিক যোগাযোগে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে চলমান সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন প্রকাশ করেছেন সফররত 2 মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে এ সমর্থন জানান তারা। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর অগ্রগতির জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান মার্কিন প্রতিনিধিরা। এ সময় ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।
দ্বিতীয় দিনেও ঢাকায় ব্যস্ত সময় কাটালেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ও পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। এদিন তারা বৈঠক করেন প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, সচিব ও হাই রিপ্রেজেন্টেটিভের সঙ্গে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন প্রতিনিধি দল, বৈঠক করেন সচিব ও উপদেষ্টার সঙ্গে। পরে পররাষ্ট্র সচিব জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রোহিঙ্গা ও বাণিজ্য ঘাটতি কমাতে আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক বৈঠকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। আমাদের এই সরকারের যে চলমান সংস্কার কার্যক্রম সেটা নিয়ে কথা বলেছি। সামনে যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে কথা বলেছি। USAID এর যে সহযোগিতা সেটার পুনর্বিবেচনার কথা বলেছি। বিশেষ করে স্থান পেয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন। পরে সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে সফররত দুই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। এ সময় চলমান সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন প্রকাশ করেন তারা। মার্কিন কর্মকর্তারা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতা এবং তাদের নিজ দেশে ফেরাতে অগ্রগতির জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতি ধন্যবাদ জানান। এ সময় 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবর্তনের জন্য মিয়ানমার সরকারের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে অভিহিত করেন প্রধান উপদেষ্টা। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ঢাকায় নিযুক্ত মার্কিন মিশনের প্রধান ট্রেসি অ্যান্ড জ্যাকবসন উপস্থিত ছিলেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। IMF এর ঋণের কিস্তি পাওয়ার অনিশ্চয়তার মধ্যেই বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন যাচ্ছেন অর্থ উপদেষ্টা। সেখানেও ঋণের কিস্তির বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হবে বলে জানান ডক্টর সালেহুদ্দিন আহমেদ। বাজেট উপস্থাপনার পর জুনেই IMF এর বাজেট সহায়তার কিস্তি পাওয়ার বিষয়ে আশাবাদী তিনি। জানান, এরপরও ঋণ না পেলে বাজেট সহায়তার জন্য মরিয়া হয়ে ছুটবে না বাংলাদেশ। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় সানভীর রুপুলের রিপোর্ট। 2023-এ $470 কোটি ঋণ দিতে সম্মত হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। মোট 6 কিস্তিতে ঋণ দেওয়ার কথা সংস্থাটির। এরই মধ্যে 3টি কিস্তি বাংলাদেশ হাতে পেলেও চতুর্থ ও পঞ্চম কিস্তি নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। প্রায় 2 সপ্তাহের ঢাকা সফর শেষে বৃহস্পতিবার সংস্থাটির প্রতিনিধি দল বাংলাদেশের অর্থনীতি নিয়ে বেশ কিছু সন্তুষ্টির কথা জানালেও চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড় করা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। চূড়ান্ত সিদ্ধান্ত জানতে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে জুন পর্যন্ত। তবে বাজেট সহায়তার এই অর্থ পেতে জুনের প্রথম সপ্তাহে প্রস্তাবিত বাজেট ঘোষণার পরপরই সিদ্ধান্ত জানতে চাইবেন অর্থ উপদেষ্টা। এজন্য আগামী 21 এপ্রিল ওয়াশিংটনে শুরু হতে যাওয়া বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন সম্মেলনও সংস্থাটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। 10 দিনের এই সফরে ওয়াশিংটনে বাংলাদেশ অন্যান্য সংস্থার সঙ্গেও বৈঠক করবে বলে সময় সংবাদকে জানান অর্থ উপদেষ্টা। বাজেট অ্যানাউন্স করার আগেই আমরা প্রতিশ্রুতিটা চাচ্ছি। ওরা আমাদের প্রোগ্রেসটা দেখেছে, ওটা দেখে সন্তুষ্ট। ওরা বলেছে ফাইনাল জিনিসটা আমরা ওয়াশিংটনে গিয়ে নেগোশিয়েট করবো বাজেট সাপোর্টের জন্য। যে ওয়াশিংটনে যে শুধু IMF না, ওটা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা হবে, তারপরে আমাদের OPEC ফান্ড আছে, ADBর সাথে কথা হবে, অন্যান্য অর্গানাইজেশন, পরিবেশের উপরে, জলবায়ুর উপরে। তো সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সেটা আমরা তুলে ধরব। এরই মধ্যে রাজস্ব বোর্ড বিকেন্দ্রীকরণ, রিজার্ভের স্থিতিশীলতায় সন্তোষ জানিয়েছে IMF। রাজস্ব বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। সমন্বয় করা হয়েছে জ্বালানির দাম। তবে খাদ্য কৃষি খাতে দেয়া ভর্তুকি কমানোর বিষয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। আমরা তো NBR-কে 2 ভাগ করছি, যে ঠিক আছে ভালো। আর প্লাস আমরা একটা টার্গেট, যে টার্গেটটা সবচেয়ে অ্যাচিভ করেন, তবে ওরা বলছে টার্গেটটা দিয়ে অ্যাচিভ। সাবসিডি নিয়ে ওদের কথা ওরা বলেছে, কিন্তু আমরা যদি সাবসিডি চট করে তো আমরা কমাতে পারবো না। আমরা একেবারে একদম মরিয়া হয়ে জানি যে IMF-এর টাকা না পেলে চলবে বা ওয়ার্ল্ড ব্যাংকে হলে ভালো হয়। তবে আমাদের যে প্রজেক্টের ব্যাপারে কিন্তু এত শর্তটা থাকে না। আমাদের মেন শর্ত থাকে কি জানি বলে বাজেট সাপোর্টের জন্য, এগুলো বেশি শর্ত। ওয়াশিংটনের সম্মেলন শেষে 29 এপ্রিল অর্থ উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলের ঢাকায় ফেরার কথা রয়েছে। 2 জুন ঘোষণা করা হবে 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্তের পর দেশটি থেকে সুতাবাহী কোনো ট্রাক ঢুকছে না বেনাপোল বন্দরে।
বস্ত্র খাতের ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে স্থানীয় শিল্পের সুরক্ষা হিসেবে দেখলেও নিটশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমই এর দাবি এর মাধ্যমে ক্ষতির মুখে পড়বে তৈরি পোশাক শিল্প। বেনাপোল প্রতিনিধি আজিজুল হককে সঙ্গে নিয়ে রিপোর্ট করেছেন এমএস আরিফিন। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে 450 থেকে 500 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়। এর মধ্যে 60 থেকে 70 ট্রাকে থাকে গার্মেন্ট শিল্পে দরকারি সুতা। তবে গেল মঙ্গলবার থেকে ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ করেছে সরকার। সুতা আমদানি না হওয়ার কারণে বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি অনেক কমে গেছে। এখন সুতা এই বন্দর দিয়ে আসছে না, তবে অন্যান্য পণ্যের যেই আমদানি সেটি অত্যন্ত স্বাভাবিকভাবেই চলছে। ভারতীয় সরকারের সহায়তায় দেশটির উৎপাদকরা তুলনামূলক কম দামে সুতা রপ্তানি করে দীর্ঘদিন ধরে বাংলাদেশের বাজার নষ্ট করছে, এমন দাবি করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ বলছে, দিন শেষে সরকারের টনক নড়ায় যেমন সুরক্ষা পাবে স্থানীয় শিল্প, তেমনি বাড়বে উৎপাদন সক্ষমতা। ইন্ডিয়া থেকে সুতা কিন্তু আপনি সিপোর্ট দিয়েই 70% ইম্পোর্ট হয়, শুধু 30 to 25% সুতা ইম্পোর্ট হয় বাই রোড দিয়ে। এবং এই বাই রোড দিয়ে আনার কোনো যৌক্তিকতা আমি দেখি না। যে জায়গায় আপনি বাই রোড দিয়ে আনলে সুতার দাম বাড়ে, বাই রোড দিয়ে আসলে সুতার টাইম লাগে, তো সেই দিক দিয়ে যদি কোনো স্মাগলিং না হয় তাহলে কেন বাই রোড দিয়ে মাল আসতেছে? তবে বিটিএমএ এর এমন দাবির সঙ্গে একমত নয় নিট শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমই। সংগঠনটির দাবি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা ক্ষতির মুখে পড়বে। কেন আমরা ইন্ডিয়া থেকে আনি, সুতার দাম আমরা ইন্ডিয়াতে কম পাই বলে। ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলি মূলত বেশি ক্ষতিগ্রস্ত হবে, আর শর্ট লিড টাইমের যে অর্ডারগুলো আমরা ক্যারি করতাম সেটা আমরা হয়তো আর নিতে পারবো না। ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ থাকলেও সমুদ্রপথ ও আকাশপথে আমদানি চালু রয়েছে। আর গত 11 এপ্রিলের আগে ভারত থেকে স্থলপথে সুতা আমদানির জন্য খোলা ঋণপত্রের বিপরীতে স্থলবন্দর দিয়েই ওই সুতার চালান আনতে পারবেন আমদানিকারকরা। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। নেয়ার কথা ইতালি, কিন্তু লিবিয়ার বন্দিশালায় আটকে চালানো হয় পাশবিক নির্যাতন। ভিডিও কলে পরিবারের কাছে চাওয়া হয় মুক্তিপণ। ভিটেমাটি বিক্রি আর চড়া সুদে লাখ লাখ টাকা মাফিয়াদের হাতে তুলে দিলেও খোঁজ মিলছে না মাদারীপুরের শিবচরের অর্ধশত যুবকের। হোতা আবুল কালাম মুন্সি গ্রেফতারের পর জামিনে বেরিয়ে ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করায় বাড়ছে আতঙ্ক। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন এলাকাবাসী। পুলিশ বলছে, মানব পাচার মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে শিগগিরই দেয়া হবে অভিযোগপত্র। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদত আকন। মাদারীপুরের শিবচরের নীলক্ষী ইউনিয়নের দক্ষিণ চর কামারকান্দি গ্রামের দুবাই প্রবাসী মাসুদ মোল্লা মুঠোফোনে যোগাযোগের পর ছোট ভাই সোহাগ মোল্লাকে সরাসরি ইতালি পাঠাতে দালাল চক্রের সঙ্গে চুক্তি হয় 14 লাখ টাকায়। 1 বছর আগে সোহাগকে প্রথমে শ্রীলঙ্কা, মিশর, পরে সবশেষ নিয়ে যাওয়া হয় লিবিয়ায়। সেখানে মাফিয়াদের বন্দিশালায় আটকের পর নির্যাতন চালালে কয়েক দফা মুক্তিপণের 45 লাখ টাকা দিলেও খোঁজ নেই সোহাগের। মামলায় 2 মাস জেল খাটছে, জেল খেটে জামিনে বেরিয়ে এসে আমাদের নামে উল্টা মামলা করতেছে। দালালে ওই যে পোলা বড় পোলা মারিয়া লাগবে, আমাকে ধরে নিয়ে যাবে, এটা করবে সেটা করবে, মানে এই নাইন খালি হুমকি দুমকি দিতে আছে। শুধু সোহাগ মোল্লাই নয়, শিবচর উপজেলার সোহেল আহমেদ, মাসুম মুন্সি সহ অর্ধশত যুবক ভাগ্য বদলের আশায় ইতালির উদ্দেশ্যে বাড়ি ছেড়ে একইভাবে এখন জিম্মি লিবিয়ায়। কারো কারো খোঁজ মিলছে না 2 মাস ধরে, যোগাযোগ নেই পরিবারের সঙ্গে। স্বজনদের অভিযোগ, মানব পাচার চক্রের সক্রিয় সদস্য সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের হোসেনের হাট এলাকার আবুল কালাম মুন্সি ও তার সহযোগীদের প্রলোভনেই ঘটছে এমন ঘটনা। একাধিক মামলা হলে কালামকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ, পরে জামিনে বেরিয়ে ভুক্তভোগীদের উল্টো মামলা দিয়ে হয়রানি করায় বাড়ছে আতঙ্ক। ইতালি নেওয়ার কথা বলে আমাদের লিবিয়া নিয়ে আমাদের বাইরে এই পরিমাণ মাফিয়া দিয়ে মারধর করছে। 51 লাখ টাকা আমার কাছে নিয়েছে আর কি। আমার জিনিস গয়না কিস্তি আত্মীয় স্বজনের কাছে তো টাকা না 51 লাখ টাকা আমার এই ছেলে পাঠাই দিচ্ছে। তাদের ছেলে যে খোঁজ পাইতেছে না, প্লাস আমারই এলাকার পার্শ্ববর্তী বড় ভাই, তো এটার সুস্থ তদন্ত চাইতেছি আর সঠিক বিচার চাইতেছি। অভিযুক্ত দালালদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনেও চলছে তদন্ত। কাজ করছে গোয়েন্দা পুলিশের পাশাপাশি সিআইডিও।
আমরা আসামি গ্রেফতার করছি এবং আসামিদের সাথে যারা সহযোগী রয়েছে তাদেরও গ্রেফতারের প্রচেষ্টা চলমান রয়েছে। এছাড়াও তাদের আর্থিক যে উৎস রয়েছে সেটার অনুসন্ধানের জন্য সিআইডিতে আমরা রিপোর্ট প্রেরণ করি। ভুক্তভোগীরা জানিয়েছেন মুক্তিপণের অধিকাংশ টাকা এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন করেন। অভিযুক্ত আবুল কালাম মুন্সি শিবচরের লপ্ত সরকারের চর গ্রামের হায়দার মুন্সির ছেলে। এ ব্যাপারে প্রধান অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। ব্যবহৃত মুঠোফোনও বন্ধ রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। মশার উপদ্রবে নাজেহাল গাজীপুরবাসী। শুধু রাতে নয়, দিনের বেলায়ও থাকতে হচ্ছে আবদ্ধ ঘরে। মশা মারার ঔষধ কিনতে গত 2 বছরে খরচ হয়েছে 9 কোটি টাকা, কিন্তু কোনো ফলাফল নেই। অভিযোগ আছে ওষুধ কেনার অর্থ লোপাটের। এ নিয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। মিলেছে প্রাথমিক সত্যতাও। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। এ যেন মশার নগরী। দিন কিংবা রাত, ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই অতিষ্ঠ নগরবাসী। এ চিত্র প্রায় 70 লাখ জনসংখ্যার গাজীপুর মহানগরীর। শেষ কবে এই শহরের মানুষ মশার ঔষধ স্প্রে করতে দেখেছেন তা হয়তো অনেকেই ভুলেই গেছেন। ফলাফল, অলিতে গলিতে আনাচে কানাচে প্রতিনিয়তই বাড়ছে মশার উপদ্রব। পরিস্থিতি এমন যে দিনের বেলায়ও থাকতে হচ্ছে আবদ্ধ ঘরে। গাড়িতে করে বা মোটরসাইকেলে করে ওরা মেন রুটগুলোতে মধ্যে মাঝে মধ্যে বলা যেটা শোডাউনের মতো সেখানে দিয়ে আবার ছবি উঠে ওরা রেখে দেয়। মশার কোনো ওষুধ ছিটাতে দেখি না এবং বর্তমানে মশার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতেছে। আমরা যে কারো কাছে দুঃখ দুর্দশার কথা বলবো, কাউন্সিলের কাছে অবশ্যই সমস্যাটা সেখানেও আমাদের কোনো পথ নেই, আমরা কাউকে পাচ্ছি না। মশা নিয়ে গাজীপুরবাসীর এমন অভিযোগের শেষ নেই। রাজনীতির নানা বাঁকে ঘটে নানা ঘটনা। কর্তৃপক্ষ বদলায়, কিন্তু এই পরিস্থিতির হয় না উন্নতি। এমন বাস্তবতায় এই মশাই যেন নগরীর স্থায়ী বাসিন্দা। মশা নিধনের দায়িত্বে থাকা গাজীপুর সিটি কর্পোরেশন নাকি এরই মধ্যে বহু পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে গেল 2 বছরে মশা মারার ঔষধ কিনতেই খরচ হয়েছে প্রায় 9 কোটি টাকা। ফলাফল ঘুরে ফিরে সে একই। স্বাভাবিকভাবেই তখন প্রশ্ন ওঠে, মশা মারতে কর্তৃপক্ষের সদিচ্ছা আছে তো? বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের পরও কেন মশা থেকে স্বস্তি মিলছে না নগরবাসীর? এই প্রশ্নের জবাব নেই কারো কাছেই। দীর্ঘদিন ধরেই গুঞ্জন এই ওষুধ কেনা নিয়েই নগর ভবনে চলছে শুভঙ্করের ফাঁকি। এরই মধ্যে মশা মারার নামে বিপুল পরিমাণ অর্থ লোপাটের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। পাওয়া গেছে প্রাথমিক সত্যতাও। বেশ কিছু অনিয়ম এবং দুর্নীতির প্রাথমিক তথ্য পেয়েছি। সম্পূর্ণ রেকর্ডপত্র যাচাই বাছাই করে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে উপস্থাপন করব। আশা ছিল নতুন বাংলাদেশে হয়তো টনক নড়বে কর্তৃপক্ষের, তবে সেই আশায়ও ঘুরে বালি। সব জেনে শুনেও যেন নির্বিকার নগর প্রধান। নিজেরা ব্যবস্থা না নিলেও আশ্বস্ত করেছেন দুদকের তদন্তে সহায়তা করবেন। দুদক যে না, এটা আমি ইনফরমেশন আমার কাছে ডিটেইল নাই, আমি বলতে পারবো না। যদি দুদক পায় আর কি পাইলে করুক, আমাদের তো আপত্তি, আমি তো চাই করুক। হ্যাঁ, আমি চাই করুক, আমি যত সহযোগিতা লাগে আমি হেল্প করব। দুর্নীতিবাজ কিছু কর্মকর্তার জন্য গুরুত্বপূর্ণ এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নগরবাসী। এমন বাস্তবতায় শিগগিরই ব্যবস্থা না নিলে আসছে ডেঙ্গু মৌসুমে পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। পুরান ঢাকার বিভিন্ন অংশে ছড়িয়ে আছে বহু ঐতিহাসিক স্থাপনা, যেগুলো শুধু ইট পাথরের কাঠামো নয়, বরং এক একটি অতীতের গল্প বয়ে নিয়ে চলেছে। এমনই একটি ঐতিহ্যবাহী স্থান নবাববাড়ি পুকুর। প্রায় 2 শতাব্দী পুরনো এই পুকুর একসময় ছিল নবাব পরিবারের ব্যবহারের জন্য, কিন্তু এখন এটি স্থানীয়দের জন্য বিনোদনের জায়গা। মোবারক হোসেন শুভকে সঙ্গে নিয়ে আবুল কালাম আজাদ এবং সেলিম আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শবনব নিবিড়। 52 বাজার 53 গলির শহর পুরান ঢাকা। চারদিকে হাঁক ডাক আর কোলাহলের মাঝে এই ব্যস্ত নগরীতে শীতল স্বস্তি পাওয়া দুষ্কর। ঢাকাবাসীর স্বস্তির আশ্রয় ইসলামপুরের ঐতিহ্যবাহী নবাববাড়ি পুকুর। প্রায় 200 বছর ধরে এটি গোসল, সাঁতার আর অবসরের জায়গা হয়ে আছে সাধারণ মানুষের জন্য। এই গোলাকৃতির পুকুরটি নবাব পরিবারের ব্যবহারের জন্য তৈরি হলেও কালের পরিক্রমায় এটি স্থানীয়দের জন্য উন্মুক্ত হয়ে যায়। মাত্র 5 টাকার বিনিময়ে এখানে প্রতিদিনই অনেকে গোসল করতে আসেন। বাদামতলির তন আসি আমরা গোসল করতে, পরিবেশ ভালো, এই জন্য আসি আমরা এনে গোসল করি ডুবাইয়া। ঢাকা শহরে এভাবে কোনো পুকুর নাই, আর আমরা এখানে এসে অনেক মজা করি, খেলাধুলা করি। এই এলাকা যারা আমরা বসবাস করি, আমাদের একটি
করবেন যে এটা আমাদের একটা অক্সিজেন। আব্দুল আলিমের আমলে নবাবদের স্ত্রীরা ছিল, ওনারা গোসল করার জন্য আসতো, তখন এটা খুবই ছোট ছিল। তো এটা ওনার আমলে উনি সুন্দর করে লোক লাগিয়ে সুন্দর করে একটা গোল শেপের মধ্যে এটা কাটা হয়েছিল। তো তখন থেকে এটার নাম মানুষ বলতো, লোকে মুখে প্রচলিত যে গোলতালাব গোলতালাব। ঐতিহাসিক এই পুকুরের চারপাশে সারি সারি নারকেল গাছ আর পুরনো স্থাপত্য শৈলীর ঘাটলা এঁকে দিয়েছে অন্যরকম সৌন্দর্য। তবে একাধিক মামলার জটিলতা ও নবাব পরিবারের অভ্যন্তরীণ বিরোধের কারণে পুকুরটি দীর্ঘদিন অরক্ষিত ছিল। বাপদাদা আমলের পুকুরটা অনেক বছরের, নব ফ্যামিলি এটা, তা আমরা এটা বাঁচায় রাখছি। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের। সংস্কারের অভাবে ধীরে ধীরে পুকুরের পরিবেশ কিছুটা নষ্ট হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। সরকারি গ্যাজেটে এর নাম ইসলামপুরের গোলতালাব হলেও স্থানীয়দের কাছে এটি নবাববাড়ি পুকুর নামেই পরিচিত। নবাববাড়ি পুকুর শুধু একটি জলাশয় নয়, এটি ইতিহাসের একটি জীবন্ত দলিল। সময়ের বিবর্তনে অনেক কিছু বদলেছে, শুধু বদলায়নি এই পুকুরের নবাবী আমলের ঐতিহ্য বহন করে চলা। আর এই ঐতিহ্য রক্ষার্থে প্রয়োজন সকলের সচেতনতা এবং সুউদ্যোগ। নবাববাড়ি পুকুর থেকে শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। কালের সাক্ষী হয়ে আছে মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা। ৩৬৫ বছরের প্রাচীন নিদর্শনটি জাদুঘরে রূপান্তর করা হলেও পর্যটক আকৃষ্ট করতে নেই কোনো উদ্যোগ। জাতীয় জাদুঘরের গুদামে রাখা মুন্সিগঞ্জ বিক্রমপুরের প্রত্নসম্পদগুলো এই জাদুঘরে স্থানান্তরের দাবি এলাকাবাসী সহ নাগরিক সমাজের। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। ইদ্রাকপুর কেল্লা, এই জলদুর্গ ঘিরে বর্তমান জেলা শহর মুন্সিগঞ্জে জনবসতি শুরু হয়। রাজধানী ঢাকাকে সুরক্ষা ও প্রধান নদীগুলোতে মগ পর্তুগিজ জলদস্যুদের দমন করতেই ২১০ ফুট দৈর্ঘ্য ও ২৪০ ফুট প্রস্থের এই কেল্লা নির্মাণ করা হয়। সম্রাট আওরঙ্গজেবের আমলে সেনাপতি ও বাংলার সুবেদার মীর জুমলার তদারকিতে ইট, চুন ও সুরকি দিয়ে নির্মাণ হয় এই কেল্লা। খননে দুর্গের মোগল আমলে নির্মিত প্ল্যাটফর্ম, মেঝে, পানি নিষ্কাশন নালা, অস্ত্রাগার উন্মোচিত হয়। এছাড়া দুর্গটির সংস্কারের সময় ব্রিটিশ আমলে মেঝেতে বিশেষ কৌশল হিসেবে সারিবদ্ধ কলসের উপর বর্গাকার টালি, ইট বসানো অবস্থায় পাওয়া যায়। কিন্তু অযত্ন আর অবহেলায় নান্দনিক স্থাপত্য শৈলীর এই প্রাচীন নিদর্শন হুমকির মুখে। মুন্সিগঞ্জের মধ্যে এটা অন্যতম একটা দর্শনীয় জায়গা, সবাই আসে দেখে। সে বছরে অনেক জিনিস আছে, তাই আমার এখানে এসে অনেক ভালো লাগছে। এগুলো দেখে ভালো লাগলো যে সেই সময়ের এগুলো সংরক্ষণ আছে। এটা নাকি রাজধানী ছিল, তো এখানকার সুরক্ষা প্রাচীর, সবগুলো দেখে খুব ভালো লাগতেছে। কেল্লা কম্পাউন্ডে ব্রিটিশরা নির্মাণ করে কারাগার। সেই পরিত্যক্ত কারাগার ভবনটি সংস্কার করে জাদুঘর করা হয়েছে। সারা বাংলাদেশের আমাদের প্রত্নতাত্ত্বিক যে সকল সাইট রয়েছে, এখানকার কিছু আলোকচিত্র আমরা এখানে সংযোজন করেছি। আশেপাশে যে ডিসি পার্ক সহ আরও কিছু দর্শনীয় স্থান আছে, এগুলো দেখতে এসে এই ফোর্টটা আমার দেখে আনন্দিত হয়। এখানে ১৬৬০ খ্রিস্টাব্দে নির্মাণ হয় এই মোগল স্থাপত্যটি। জাদুঘরে রূপান্তর হয় ৩ বছর আগে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জরাজীর্ণ ভবনে চলছে একাডেমিক কার্যক্রম। সংস্কারে প্রায় ২৫ লাখ টাকা বরাদ্দ দিয়ে প্রকল্প পাশ করে এর মেয়াদও শেষ। দেখানো হয়েছে ৪৯ প্রকারের কাজ, অথচ এ নিয়ে কোনো তথ্য নাই কলেজ কর্তৃপক্ষের। সংশ্লিষ্টরা বলছেন গত ১ বছরে কোনো কাজই হয়নি প্রতিষ্ঠানটিতে। প্রকল্পে বিভিন্ন দফতর জড়িত দাবি করে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। HM মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের দোতলা একাডেমিক ভবনের বিভিন্ন স্থানে ফাটল, পলেস্তারা খসে বেরিয়ে গেছে রড, ঝুঁকিপূর্ণ হয় বন্ধ বেশিরভাগ ক্লাসের পাঠদান।
কলেজের ঝুঁকিপূর্ণ একাডেমিক ভবন ও পাশের প্রশাসনিক ভবনের সংস্কার সহ বেশ কয়েকটি কাজ এবং ক্রয়ের টেন্ডার আহ্বান করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর 2024 সালের মার্চে এ কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পিআর প্রকৌশলী। প্রকল্পে ভবনের মেরামত ও বিভিন্ন উন্নয়নে অর্থ বরাদ্দ করা হয়, অথচ একই বছরের 13 নভেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হলেও এ বিষয়ে কোনো তথ্য জানে না কলেজ কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন গত এক বছরে এমন কোনো কাজই হয়নি প্রতিষ্ঠানটিতে। আমি এখানে 24 ঘন্টাই এখানে থাকি, এখানে এই ক্যাম্পাসে পাশে আমি থাকি, তা আমি এখন এই পর্যন্ত দেখিনি সরকারি কোনো কাজ। বিগত যে এক বছরের কথা বলছেন, না এরকম কোনো রিপেয়ারিং এর কাজ কোনো কিছুই হয়নি। উপরে যে ছাদ আমরা যেখানে ক্লাস করি বেঞ্চের উপরে পুরোটাই ভাঙা, ওই উপরে ভেঙে ভেঙে খোয়া পাথর যেগুলো আছে ভেঙে ভেঙে নিচে পড়ে। প্রকল্পের খবরে অবাক সাবেক ও বর্তমান অধ্যক্ষ। এমন কোনো টেন্ডারের তথ্য তাদের জানা নেই বলে মন্তব্য তাদের। হোস্টেলের থেকে আসছে, আমাদের মহিলা হোস্টেলের কিন্তু মালামাল আসছে বা কিছু ফার্নিচার আসছে, ওইটা ছাড়া আমার আমলের কোনো কাজ হয়নি। আমি যেটা দেখেছি হয়তো অনেক আগের হতে পারে বা পরের হতে পারে বা ওই সময়েরও হতে পারে, এটা আমি না দেখে আমি বলতে পারবো না, আমি ডেট নিশ্চয়ই বলতে পারবো না কখনোই। এ নিয়ে কথা বলার জন্য যোগাযোগ করেও পাওয়া যায়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে। আর এ প্রকল্পে বিভিন্ন দপ্তর জড়িত দাবি করে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। কমিটির মাধ্যমে হয়েছে, ডিসি অফিস জড়িত, এসএসএফ জড়িত, পুলিশ জড়িত, সবাই জানে এই বিষয়গুলো, এটা আমি সাক্ষাৎকার দিতে পারবো না, তাহলে আপনার কমিটির ইয়ার মাধ্যমে আসতে হবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে কলেজটির প্রশাসনিক এবং একাডেমিক ভবন মেরামত ব্যয় ধরা হয় 24,85,150 টাকা। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। কিশোরগঞ্জের হাওরে শুরু হয়েছে বড় মৌসুমের আগাম ধান কাটা। ফসলের মাঠে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে ফলন ভালো হলেও বাজারে কম দামে হতাশ তারা। প্রাকৃতিক দুর্যোগ এড়াতে 80% ধান পাকলেই কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। হাওরের মাঠে মাঠে পাকা ধান, সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক। কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে শুরু হয়েছে বড় মৌসুমের আগাম ধান কাটা। ফলনও হয়েছে বাম্পার। ধান কাটায় কৃষকের পাশাপাশি কাজ করছেন অন্য জেলা থেকে আসা শ্রমিকরাও। তবে দাম নিয়ে দুশ্চিন্তায় চাষি। তারা বলছেন চলতি মৌসুমে বৃষ্টি না হওয়ায় জমিতে সেচ দিতে গুনতে হয়েছে বাড়তি টাকা। এছাড়া কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে। এ কারণে বর্তমান বাজার মূল্যে ধান বিক্রি করলে তেমন লাভ হবে না তাদের। চৈত্রিক মাসে কিন্তু বৃষ্টি বাদল হয়, কিন্তু এবার কম হয়েছে। তেলের সংখ্যাটা একটু আমাদের বেশি লাগছে, খরচটা একটু বেশি। শিলা বৃষ্টি থেকে যদি আমরা বাঁচতে পারি, ভালোই ভালো যদি ফসলটা নিয়ে ঘরে উঠতে পারি, তাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। ধান কাটা তো আজকে আর 10 দিন ধরে ধান কাটতেছি। খেতের থেকে ওই 1200 টাকা মন আমরা হরতাইছি। ধানের দর আগে বেশি 950 শাশুর মুনিমানের দাম বেশি, সপ্তাহে মিলে দেখা গেল তো আমরা পুরা লসের মধ্যে আছি। প্রতিদিন 100 বস্তা 200 বস্তা কিনে আমরা বিক্রি করে দেই। কৃষি বিভাগ বলছে এখন পর্যন্ত 15% জমির ধান কাটা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতে জমির ধান 80% পাকলেই দ্রুত কেটে ফেলার পরামর্শ কৃষি কর্মকর্তাদের। আশা করছি যে যদি প্রাকৃতিক দুর্যোগের কোনো সম্ভাবনা না থাকে তাহলে কৃষক তার ধান কর্তন করে নির্ধারিত সময়ই আমরা ঘরে ফসল তুলতে পারব। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে কিশোরগঞ্জে 1,68,115 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা 11,83,368 মেট্রিক টন ধান। সময় সংবাদ, কিশোরগঞ্জ। চলতি বড় মৌসুমের পাকা ধান কেটে গোলায় তোলার উৎসব শুরু হয়েছে নওগাঁয়। সে খবর জানাতে এই মুহূর্তে নওগাঁর দুবলহাটি মাঠে আছেন রিপোর্টার MR রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। 120 থেকে 125 দিন নিবিড় পরিচর্যার পর আজ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কেটে তোলার যে আনন্দ, যে কেটে তোলার প্রয়াস, তা শুরু হয়েছে নওগাঁর বরেন্দ্র এলাকায়। আসলে এই জনপদে ধানের যে রোপণের পর থেকেই যে স্বপ্ন থাকে ধান ধাপে ধাপে নিবিড় পরিচর্যা এবং কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলার যে প্রচেষ্টা থাকে, তা কিন্তু এই এলাকার চাষিদেরকে অনেকটাই উজ্জীবিত করে রাখে। এবং সবশেষ ধান ঘরে তোলার যে আনন্দটা, তা কিন্তু শুরু হয় এই কাটার মধ্য দিয়ে। এবং সেই আনন্দটাই আজকে শুরু হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়াটি আজ যাত্রা করেছে। এবং আমরা দেখছিলাম যে প্রথম পর্যায়ে আগাম জাতের উচ্চ ফলনশীল যেসব অল্প সময়ের মধ্যে ধান পেকে যায়, এই ধানগুলো আজকে
কাটা শুরু হয়েছে এবং এবার কৃষি বিভাগ আসলে বলছে যে অনুকূল আবহাওয়া বিগত বছরগুলোর চেয়ে যে প্রাকৃতিক দুর্যোগ না থাকার কারণে এই মুহূর্তে যেসব ধান কেটে তোলা হচ্ছে তার ফলন প্রকৃতি কিন্তু বেশ ভালো বলছেন তারা, এবং প্রতি বিঘায় 28 থেকে 30 মণ পর্যন্ত বিল এলাকার ধান এই মুহূর্তে কাটা হচ্ছে এবং তারা কৃষকরা বলছেন এই মুহূর্তে এই 28-30 মণ ধান তারা ঘরে তুলছেন। এবং জেলা পর্যায়ে আসলে পুরো দমে আরো 10 থেকে 15 দিন পর থেকে যদিও কাটা হবে, কিন্তু আগাম জাতের যে ধানগুলো রয়েছে অল্প সময়ের মধ্যে হয় এই জাতগুলোর মধ্যে সুবর্ণলতা, উচ্চ ফলনশীল সুবর্ণলতা 3, ব্যাবিলন, এই জাতগুলো কৃষি বিভাগ আগাম এই এলাকায় দেওয়ার কারণে ধানগুলো কেটে তুলছেন তারা। চাষিরা তারা বলছে যে এবার কিছুটা খরচ বিগত বছরের মতোই হয়েছে এবং সবশেষ যদি ধান কাঙ্ক্ষিত ফলনের পাশাপাশি দামটা তারা ঘরে দাম পান তাহলে তারা কিন্তু লাভবান হবেন। এবং প্রথম পর্যায়ে কিন্তু কৃষকদের দিক থেকে যে অভিযোগটা করা হয়ে থাকে, ধান যখন তারা হাটে তোলেন তখন কিন্তু কাঙ্ক্ষিত দামের জায়গাটা বাজারের এক ধরনের নিয়ন্ত্রণের কারণে তারা পান না, ফলে তাদের আশানুরূপ এই বাজারের ধানের থেকে তারা কিছুটা বঞ্চিত হন। এই পর্যায়ে কৃষি বিভাগের যে পরামর্শ, তারা বলছেন যে আগাম জাতের ধান যেসব রয়েছে এটা কাটার পাশাপাশি যেহেতু এই সময়টাতে দুর্যোগ প্রবণ আবহাওয়া অনেকটা বিরাজ করে, 80% ধান যদি পেকে যায় তাহলে সেই ধানগুলো যেন কৃষকরা ঘরে তোলেন, এতে করে তাদের যে স্বপ্ন থাকে প্রত্যাশিত যে ফলন তারা সেটা পাবেন এমন আশা কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং কৃষকরা সেই আশায় কিন্তু এখন ধান কেটে তোলার একটা উচ্ছ্বাসে মেতে উঠেছেন এই বরেন্দ্র জনপদে। এই ছিল সার্বিক নওগাঁর বরেন্দ্র এলাকায় ধান কেটে তোলার উচ্ছ্বাসের খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। সরকারি বিনামূল্যের সেচ নালা নির্মাণে রাজবাড়ীর পাংশায় মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। 3 ভাইকে এই সুবিধা পাইয়ে দিয়েছেন উপজেলা বিএডিসির অফিস সহায়ক। এমন অভিযোগ এলাকাবাসীর পাশাপাশি খোদ সুবিধাভোগীরও। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। আশিকুর রহমানের রিপোর্ট। কৃষকদের জন্য ক্ষুদ্র সেচ ব্যবস্থাপনা বাড়াতে রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলায় ব্যক্তিগত অগভীর নলকূপের জন্য 8টি 500 মিটার ভূগর্ভস্থ সেচ নালা নির্মাণ করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। নিয়ম অনুযায়ী লাইসেন্সধারী কৃষকদের কাছ থেকে শুধুমাত্র অংশগ্রহণ ফি 4000 টাকা নিয়ে বিনামূল্যে নির্মাণ করে দেওয়ার কথা এ সেচ নালা। তবে অভিযোগ উঠেছে এ সুবিধা পাইয়ে দিতে পাংশা উপজেলা বিএডিসি সেচ অফিসের অফিস সহায়ক শহীদুল ইসলাম নিয়েছেন মোটা অঙ্কের টাকা। এমনকি টাকার বিনিময়ে একই পরিবারের আপন 3 ভাইকে দেয়া হয়েছে সরকারি এ সুবিধা। আর কার্যাদেশ অনুযায়ী সেচ নালায় স্থাপন করা পাইপের চারপাশে বালু দিয়ে ভরাট করার কথা থাকলেও তা দেয়া হয়নি। খনন করা মাটি দিয়েই ঢেকে দেয়া হয়েছে পাইপ ঢাকার কাজে শ্রমিকের মজুরি দেয়া হয়েছে কৃষকের পকেট থেকে। পাইপের নিচে কোনো বালু টালু দেয় না, আমরাই বসাই গেছে, আমরা এখন ঢাকতেছি আর কি। 1 লক্ষ করে টাকা দিতে একটা পাম্প প্রতি। বিডিসি থেকে চাকরি করে শহীদ ভাই 1660 ফিট পাইপ দেওয়ার কথা, পরে 1 লক্ষ করে টাকা আনেছে। তবে টাকা নেয়ার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত বিএডিসির অফিস সহায়ক। না, আমি তো আর ওনার কাছে কোনো টাকা পয়সা নিই নাই, আমি তাদের সাথে কোনো এই ব্যাপারে কোনো কথা হয় নাই। এ বিষয়ে কথা বলতে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি। তবে অভিযোগ খতিয়ে দেখার গতানুগতিক আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। টাকার বিষয় এটা হলো অবশ্যই প্রমাণের ব্যাপার, একজন যেহেতু বলছে এটা প্রমাণ সাপেক্ষে যদি প্রতীয়মান হয় আমরা এটা আইনগত ব্যবস্থা নিব। বিএডিসির তথ্য মতে পাংশা ও কালুখালী উপজেলায় 8টি সেচ নালা নির্মাণে ব্যয় ধরা হয়েছে 28,18,000 টাকা। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সাবেক ব্রিটিশ কূটনীতিক ক্রেগ মারির বরাতে এমন খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। সাবেক এই কূটনীতিকের দাবি, এরই মধ্যে নেতানিয়াহু প্রশাসনের সঙ্গে গোপন প্রতিশ্রুতি দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট, যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানায়নি দামেস্ক। সিরিয়ার ইসরায়েল বিরোধী প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম দামেস্কের ক্ষমতা গ্রহণ করে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা এবার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন, এমনটাই দাবি করেছেন সাবেক ব্রিটিশ কূটনীতিক ক্রেগ মারি।
সাবেক ব্রিটিশ কূটনীতিকের বরাতে মিডল ইস্ট মনিটর জানায়, এরই মধ্যে নেতানিয়াহু প্রশাসনের সঙ্গে গোপন প্রতিশ্রুতি দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট। মারির দাবি 2026 সালের মধ্যেই ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্বীকৃতি ও রাষ্ট্রদূত বিনিময়ের পরিকল্পনা আছে সিরিয়ার। মূলত পশ্চিমা সহায়তা ও সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাসেই এমন সিদ্ধান্তে রাজি হয়েছেন আল শারা বলে উল্লেখ করা হয়। ইউরোপীয় ইউনিয়নের এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস ও ডিরেক্টরেট জেনারেল ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপও মনে করে, আল শারার অন্তর্বর্তী সরকার ব্রাসেলসে ইউরোপিয়ান প্লেজিং কনফারেন্সে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে, যেখানে আলাওয়াই, খ্রিস্টান সম্প্রদায় ও নারী মন্ত্রী নিয়োগের প্রতিশ্রুতি ছিল। যদিও বাস্তবে 24 সদস্যের মন্ত্রিসভায় প্রায় সব বড় মন্ত্রণালয় রয়েছে আল শারার ঘনিষ্ঠদের হাতে। সংখ্যালঘুদের জন্য বরাদ্দ মাত্র 3টি মন্ত্রণালয়। একমাত্র নারী মন্ত্রীও কানাডা প্রবাসী খ্রিস্টান। ব্রাসেলসের সম্মেলনে সিরিয়ার জন্য বরাদ্দ হয়েছে $62 লাখ ঋণ ও অনুদান, যার অর্ধেকই দিয়েছে ইইউ। এছাড়া ক্রেগ মারি আরও দাবি করেন, সিরিয়ায় মোতায়েন করা ব্রিটিশ MI6 ও বিশেষ বাহিনী আল জোলানিকে সরাসরি সমর্থন দিয়ে যাচ্ছে। এমনকি দেশটির কট্টরপন্থী দলগুলোকেও একে একে নির্মূল করার পরিকল্পনা রয়েছে পশ্চিমা মিত্রদের। যদিও এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি দামেস্ক। নাদিম মারজান, সময় সংবাদ। ইতালিতে 10 বছরের পরিবর্তে 5 বছরের নাগরিকত্ব পাওয়ার বিষয়ে গণভোট হতে যাচ্ছে। জুনে হতে যাচ্ছে এই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। দেশের বামপন্থী রাজনৈতিক দলগুলো প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালিতে নাগরিকত্বের আবেদনের সময়সীমা 10 বছর থেকে কমিয়ে 5 বছর আনার প্রস্তাব উঠেছিল পার্লামেন্টে, তবে তা প্রত্যাখ্যাত হয়। এরপর স্বাক্ষর সংগ্রহের মাধ্যমে বিষয়টি গড়ায় আদালতে। পরে আদালত জানান বিষয়টির নিষ্পত্তি হবে গণভোটের মাধ্যমে। এমন নির্দেশের পর জনগণের সম্মতি নিতে আগামী 8 ও 9 জুন গণভোটের আয়োজন করেছে কট্টর ডানপন্থী জর্জা মেলোনি সরকার। হ্যাঁ ভোটের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে রাজধানী রোম থেকে। এরই মধ্যে ইতালির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি সহ বামপন্থী রাজনৈতিক দলগুলো প্রবাসীদের পক্ষ নিয়েছে। এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। ঐক্যবদ্ধভাবে আপনারা হ্যাঁ ভোট দেবেন। যিনি ভোট দিতে পারেন তিনি দেবেন, আর যার ভোট নেই তিনি অন্যকে উৎসাহিত করবেন। বিজয়ী হলে আমরা একটি ভুল আইনকে সংশোধন করতে পারব। প্রবাসী বাংলাদেশিরা তাদের পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন, কাজ করছেন, পড়াশোনা করছেন। আমি আশা করব আপনারা সবাই ভোট দিতে যাবেন এবং হ্যাঁ ভোট দিলে 10 বছর থেকে 5 বছরে নাগরিকত্বের আবেদন করা নিশ্চিত হবে। আসন্ন গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেবার আহ্বান জানান প্রবাসী বাংলাদেশিরাও। ভোটের মাধ্যমে এই হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে বিদেশে বসবাসরত অসংখ্য বাংলাদেশিদেরকে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ দেবেন। এখানে 5 বছর যদি রেগুলারই থাকেন এবং আপনার রেসিডেন্স 5 বছর থাকে, আপনি চিরাদিন আনসার জন্য আবেদন করতে পারবেন। ইতালির বর্তমান নাগরিকত্ব আইন অনুযায়ী দেশটিতে যে কোনো বিদেশি বৈধভাবে রেসিডেন্ট সহ 10 বছর অবস্থানের পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, কিন্তু তা কমিয়ে 5 বছর করার দাবি ছিল দীর্ঘদিনের। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। আইসিসি মিটিং শেষে দেশে ফিরে বোর্ডে এসেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। প্রধান নির্বাহীর কাছ থেকে জেনেছেন দুদকের অভিযান প্রসঙ্গে। সংশ্লিষ্ট বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন বোর্ড প্রধান। জানিয়েছেন আইসিসি মিটিংয়ে কি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ নিয়ে কোনো সুখবর নেই এবারের মিটিংয়ে বলেও জানান ফারুক। প্রথমবারের মতো ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি ক্রিকেট বোর্ড। আগের বোর্ড কর্তাদের তৃতীয় বিভাগ ক্রিকেট, বিপিএল টিকিট ও মুজিব শতবর্ষের কনসার্টে বড় অঙ্কের আর্থিক অনিয়মের অভিযোগের প্রমাণ মিলেছে, যার উপর ভিত্তি করে বিসিবিতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। পুরনো কমিটির সেসব কার্যক্রমে নির্ভর থাকার সুযোগ নেই ফারুক আহমেদের নেতৃত্বাধীন কমিটির। তাই আইসিসি মিটিং শেষে ঢাকায় ফিরেই বোর্ডে ছুটে এসেছেন সভাপতি। প্রধান নির্বাহী ও বোর্ড কর্তাদের কাছে জানতে চেয়েছেন পরিস্থিতি সম্পর্কে। দুদকের তদন্ত প্রক্রিয়া সহজ করার নির্দেশনা দেয়া ছাড়া আর কি উপায়। বর্তমান বোর্ড অবশ্য এসব ব্যাপারে স্বচ্ছ থাকতে চায়। যে কোনো সহযোগিতা করতে সংশ্লিষ্ট বিভাগ প্রস্তুত।
শেষ বিকেলে কার্যালয় ছেড়ে বেরিয়েছেন ফারুক আহমেদ। তবে গণমাধ্যমের উপস্থিতিতে ফেরার তোড়জোড় বোর্ড প্রধানের। কোনো কিছুর জবাব দিতেও যেন আপত্তি, যদিও শেষ পর্যন্ত নীরবতা ভেঙেছেন। সবশেষ আইসিসি মিটিংয়ে বাংলাদেশ নিয়ে কোনো সুখবর আছে কি? বাংলাদেশ সম্পর্কে সুখবর না থাকলেও বৈশ্বিক ক্রিকেটকে এগিয়ে নিতে এসেছে বেশ কিছু সিদ্ধান্ত। ওয়ানডেতে 1 বলের ব্যবহার, টেস্টে স্টপওয়াচের প্রচলন, আফগানিস্তান নারী ক্রিকেটকে এগিয়ে নিতে টাস্ক ফোর্স গঠন। সব মিলিয়ে নতুন আইসিসি চেয়ারম্যান জয় শাহর অধীনে প্রথম মিটিং হয়েছে ফলপ্রসূ, যার বাস্তবায়ন হয়তো শিগগিরই দেখা যাবে বিশ্ব ক্রিকেটে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আগামী 26 এপ্রিল কোপা দেল রের ফাইনালের পরই রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষ হচ্ছে কার্লো আনচেলত্তির। আর্সেনালের কাছে চ্যাম্পিয়ন্স লিগে ভরাডুবির পরই নিশ্চিত হয়ে যায় এই কোচের ভবিষ্যৎ। পরবর্তী কোচ হিসেবে শোনা যাচ্ছে লিভারপুলের সাবেক কোচ ইউর্গেন ক্লপ ও বায়ার লেভারকুসেন কোচ শাবি আলোনসোর নাম। 2021 সালে যখন রিয়াল মাদ্রিদে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নেন, তখন তিনি ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির কর্তাদের চোখের মণি। 2টি লা লিগা, 2টি চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপের রঙিন শিরোপা, এমন কোনো অর্জন নেই যেখানে কার্লো অ্যানচেলোত্তি হাত দিয়েছেন, কিন্তু সফলতা পাননি। ক্লাবকে এ সময় 11টি শিরোপা উপহার দেন তিনি। এই মৌসুমে উল্টে গেছে পাশার দান। লা লিগায় বার্সেলোনার চেয়ে 4 পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। শিরোপার আশা প্রায় ক্ষীণ, তবে কপাল পুড়েছে মূলত চ্যাম্পিয়ন্স লিগের ভরাডুবিতে। এমিরেটসের পর বার্নাবুতে ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটিকে লজ্জায় ডুবিয়েছে গানাররা। প্রথম লেগে হারের পর প্রত্যাবর্তনের গল্প লেখা হয়নি রিয়ালের, তাই তো বেজে গেছে বিদায় ঘণ্টা। আগামী 26 এপ্রিল কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের পরই শেষ হয়ে যাবে তার রিয়াল অধ্যায়, এমন খবরই উঠে এসেছে বিশ্বের প্রায় সব গণমাধ্যমে। অ্যানচেলোত্তির পরিবর্তে ফ্লোরেন্তিনো পেরেজের পরিকল্পনায় আছেন লিভারপুলের সাবেক কোচ ইউর্গেন ক্লপ ও বায়ার লেভারকুসেন কোচ শাবি আলোনসো। এদিকে রিয়ালে অ্যানচেলোত্তির সর্বনাশে খুশির জোয়ার বইছে ব্রাজিলে। অনেকদিন ধরেই অ্যানচেলোত্তিকে কোচ করাতে চায় সিবিএফ। রিয়াল অ্যানচেলোত্তিকে বরখাস্ত করার খবরে আশার আলো দেখছে তারা। এরই মধ্যে অ্যানচেলোত্তিকে রাজি করাতে প্রতিনিধিও পাঠিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পারভিন আক্তার, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আইএমএফ এর ঋণের 4র্থ ও 5ম কিস্তি নিয়ে ধোঁয়াশা নিষ্পত্তি করতে চলতি মাসে ওয়াশিংটনে বৈঠক, যোগ দেবেন অর্থ উপদেষ্টা। বাজেট উপস্থাপনের পর জুনেই অর্থ ছাড়ের আশা। ভারত থেকে সুতা আমদানি বন্ধ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। দেশীয় শিল্প সুরক্ষায় বাড়বে উৎপাদন সক্ষমতা, বলছে বিটিএমএ। তৈরি পোশাক শিল্পের ক্ষতির সংখ্যা দেখছে বিকেএমইএ। ইতালিয়ার কথা বলে আমাদের লিবিয়া নিয়ে আমাদের বাইরে এই পরিমাণ মাফিয়া দিয়ে মারধর করছে। 51 লাখ টাকা আমার কাছে নিয়েছে। খোলা মারিয়া লাগবে, আমাকে ধরে নিয়ে যাবে, এটা করবে সেটা করবে। ইতালি নেয়ার কথা বলে লিবিয়ায় আটকে নির্যাতন, লাখ লাখ টাকা মুক্তিপণ আদায়। খোঁজ নেই শিবচরের অর্ধশত যুবকের হোতা জামিনে বেরিয়ে ভুক্তভোগীদের নামে মামলা দেয় আতঙ্ক। এ ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।